আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আলোচনার জন্য আমন্ত্রিত অতিথি হয়ে যিনি এসেছেন, তিনি এই মুহূর্তে খুবই ব্যস্ততার মধ্যে আছেন এবং ব্যস্ততার সত্ত্বেও আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। হয়তো আপনাদের কথা ভেবেই আপনাদের খুবই সুপরিচিত এবং যার কথা আপনারা বিভিন্ন সময় মুগ্ধ হয়ে শুনেন, সেই বহুল আলোচিত রুমিন ফারহানা। ব্যারিস্টার রুমিন ফারহানা, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। রুমিন ফারহানা, আমি প্রথমে আপনাকে সরাসরি আপনাকে একটু প্রশ্নই করতে চাই। আপনি এখন নির্বাচনী প্রচারণা নিয়ে খুব ব্যস্ততার মধ্যে আছেন, তার মধ্যে আমাদের সময় দিয়েছেন আমাদেরকে, আমরা জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। তবে যে প্রশ্নটা আমি করতে চাই, যে আমরা এতদিন দেখে এসেছি, গত কয়েকটা বছর, প্রায় ধরেন 2018 সাল থেকে বলবো, তারও আগে থেকে বলবো, যে দেশে যখন বিএনপির রাজনীতি লোকে লুকিয়ে লুকিয়ে বিএনপির পক্ষে কথা লোকে মানে খুবই লোভ হলে বলতো, তখনও আপনি উচ্চকিত ছিলেন বিএনপির রাজনীতিটা মানুষের কাছে প্রচার করার ক্ষেত্রে। তো সেই রুমিন ফারহানা এবার বিএনপি থেকে নমিনেশন পেল না, এই না পাওয়াটা আপনার কাছে আসলে আপনি কিভাবে নিয়েছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ মাসুদ ভাই। আমি গত 17 বছর এবং আরো প্রিসাইসলি বলতে গেলে গত 15 বছর বিশেষ করে আমি টক শোতে, টেলিভিশন টক শোতে, সংসদে এবং আমার নির্বাচনী মাঠে আমি ক্রমাগত আমি আমার দলের পক্ষে, দেশের পক্ষে, মানুষের পক্ষে কথা বলেছি। বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল, সেখানে নানান রকম হিসেব নিকেশ হয়তো থাকে এবং সেটা থাকাটাই স্বাভাবিক। এত বছর পর বাংলাদেশে একটি নির্বাচন হতে যাচ্ছে, বিএনপি বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আসন সমঝোতায় গেছে, জোট করেছে। তো সেই দিক থেকে যদি আপনি দেখেন, তাহলে হয়তো বা বিএনপির হাতেও খুব বেশি অপশন ছিল না, হয়তো জোটের তরফ থেকে চাপ দেয়া হয়েছে, আমি আসলে ঠিক জানি না, কারণ আমার সঙ্গে একেবারেই কোনো আলোচনা করা হয়নি। আমাকে দলের তরফ থেকে এই আসনে কাজ করতে বলা হয়েছে, দলের নির্দেশনা অনুযায়ী আমি 2017 সাল থেকে এই আসনে কাজ করছি। বিশেষ করে উকিল আব্দুল সাত্তার যখন নৌকা মার্কায় চলে গেলেন, তখন দলে একেবারে স্পেসিফিক ইনস্ট্রাকশন ছিল যে এই আসনটা আমাকে দেয়া হচ্ছে এবং এই আসনে আমাকে কাজ করবার জন্য স্পেসিফিক্যালি বলা হয়েছে। তো তারপরে যখন 25 সালে গণ অভ্যুত্থান, 24-এর গণ অভ্যুত্থান, তার পরবর্তীতে 25 সাল এবং একটি নির্বাচন যখন সামনে আসলো, তখন হঠাৎ করেই আমরা দেখলাম যে দলের হাইকমান্ড থেকে বলা হচ্ছে যে তারা অন্য আরেকটি দলের সঙ্গে জোট করতে যাচ্ছে। তো এটা আসলে আমাকে ব্যক্তিগতভাবে কিছুই জানানো হয়নি, কিন্তু আমার তো একটা কমিটমেন্ট আছে আমার এলাকার মানুষের প্রতি। দল হয়তো তার কমিটমেন্ট থেকে সরতে পারে, কিন্তু আমাকে তো আমার কমিটমেন্টটা করে রাখতে হয়, সে কারণে আমার নির্বাচনে অংশ নেওয়া। জি, তো এই যে নির্বাচনে আপনি অংশ নিচ্ছেন, দল আপনাকে নমিনেশন দেয়নি, তারপর আপনি এলাকার মানুষের প্রতি আপনার যে কমিটমেন্ট সেটাকে রক্ষা করতে চাচ্ছেন এবং নির্বাচনে অংশ নিয়েছেন, তার প্রেক্ষিতে দল আপনাকে আপনার পদ থেকে বহিষ্কার করেছে। তারপরেও আপনি এটার চেয়ে এলাকার লোকের প্রতি আপনার কমিটমেন্টটাকে বড় করে দেখেছেন। তো এই দেখতে যে এখন যে নির্বাচন মোটামুটি আপনি যতদূর জানেন, আপনি বেশ কিছুদিন ধরে এলাকাতেই আছেন, তো আপনি সারা কেমন পাচ্ছেন? আমি অভূতপূর্ব সারা পাচ্ছি এবং মানুষ এটাকে এক ধরনের অপমান হিসেবে নিয়েছে। অপমান এই কারণেই যে আমার এলাকার মানুষের একটাই চাওয়া ছিল যে এই এলাকায় যেন জোটের কোনো প্রার্থীকে না দেয়া হয়, ধানের শীষের প্রার্থী যেন আসে। বিকজ 2001 সাল থেকে কিন্তু এই আসনে ধানের শীষের কোনো প্রার্থী ছিল না। 18 সালে উকিল আব্দুল সাত্তার ধানের শীষে হয়েছিলেন, কিন্তু তিনি সংসদে মাত্র একবার গেছেন, মাত্র একবার। গত 3.5 বছর বিএনপি সংসদে ছিল 18 নির্বাচনে, এবং আমার ভূমিকা কি ছিল আপনারা দেখেছেন। আর অ্যাজ অপোজ টু আমি, উকিল আব্দুল সাত্তার মাত্র একদিন গেছেন সংসদে। তো এলাকার মানুষের একটা প্রাণের দাবি ছিল যে এবার যেন এখানে জোটের কাউকে না দেয়া হয়, ধানের শীষে প্রার্থী দেয়া হয়। তো সেটা যেহেতু হয়নি, মানুষ বিষয়টাকে ভালোভাবে নেয়নি। আরেকটা বিষয়, মানুষকে আসলে আপনি তো
অন্ধকারে এখন আর রাখা সম্ভব না, তাই না? কে কাজ করছে, কে কাজ করছে না, কার টেলিফোন দুঃসময় খোলা থাকছে, কার টেলিফোন বন্ধ থাকছে, কোন নেতা কর্মীদেরকে ফাঁকি দিয়ে হয়তো একটা সেফ এক্সিটে আছে, আর কোন নেতা ফিল্ডে আছে, এটা কিন্তু আজকাল আপনি লুকাতে পারবেন না। এটা তো মানে এভিডেন্ট, এবং এটা এত স্পষ্ট সবার চোখের সামনে। তো মানুষ এই বিষয়টিকে ভালোভাবে নেয়নি। যেই মানুষ 17 বছর আমাদের পাশে ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে, যেদিন উনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন, ঠিক সেই দিনই তার লাশ দাফনের আগেই বিএনপির 9 জন নেতাকে বহিষ্কার, এটা মানুষ ভালোভাবে নেয়। আচ্ছা, যেহেতু বেগম খালেদা জিয়ার কথাটা আসলোই, এই প্রসঙ্গে একটা প্রশ্ন করতে চাই। আমি দেখেছি যে আপনার ফেসবুক পেজে আপনার প্রোফাইল পিকটা কিন্তু এখনো বেগম খালেদা জিয়ারই দিয়ে রাখা আছে। এটা কেন? দল তো আপনাকে বহিষ্কার করেছে, তো ওনার ছবি আপনার ফেসবুকে প্রোফাইল পিকচার হিসেবে কেন আছে? দেখুন, 80-র দশক থেকে নিজের জীবন, নিজের সমস্ত শখ আহ্লাদ বিসর্জন দিয়ে এই মানুষটি বিএনপিকে আজকের এই জায়গায় নিয়ে এসছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবদান কেবল দলের জন্য নয়, সমগ্র বাংলাদেশের জন্য অনস্বীকার্য। এবং আজকে বাংলাদেশে যে আরেকটা ডেমোক্রেটিক ট্রানজিশন হতে যাচ্ছে, তার পেছনে জীবন দিয়ে ভূমিকা রেখেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপির ফ্রেমে যদি আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আটকাতে চেষ্টা করি, সেটা খুব একটা ক্ষুদ্র ফ্রেমে দেশনেত্রীকে আটকে ফেলার মতো হয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাকে রাজনীতিতে এনেছেন, তিনি আমাকে রাজনীতিতে পদ দিয়েছেন। আজকে যে সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লেখা হতো বহিষ্কারের আগের দিন পর্যন্ত, সেটা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত। 2018 সালে আমাকে সংসদে পাঠানো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সিদ্ধান্ত। 2026-এর নির্বাচনের ব্যাপারেও হাসপাতালে যাওয়ার আগে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমার ব্যাপারে প্রশ্ন করেছিলেন যে ওকে কেন নমিনেশন দেয়া হলো না। তো এই মানুষটির প্রতি আমি যতদিন বেঁচে থাকবো আমার ঋণ আমি স্বীকার করে যাব, আমি যতদিন বেঁচে থাকবো আমার কৃতজ্ঞতা থাকবে। এবং আজকে ধানের শীষের, আজকে তো আমি বলি হাসতে হাসতে যে একসময় গাছের পাতাও নৌকা করতো, এখন গাছের পাতাও ধানের শীষ হয়ে গেছে। যারা একসময় নৌকার স্লোগান দিয়ে দিন শুরু করতো, তারা এখন ধানের শীষের স্লোগান দিয়ে দিন শুরু করে। তো এইরকম একটা অবস্থায় দলের বিপরীতে একা দাঁড়ানোর যে সাহস এবং আপোষহীনতা, জনগণের কাছে প্রতিশ্রুতি রাখবার জন্যে দল থেকে বেরিয়ে দাঁড়িয়ে যাওয়া একা, এই আপোষহীনতা বা এই সাহস আমার বাবা এবং তারপরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে আমার শেখা।